হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি তোমাদের নতুন করে একটা ক্লাস নিতে। এখন বর্ষাকাল, তো মৌসুমী বায়ুর অতিরিক্ত প্রভাব আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন নিম্নচাপের জন্য বৃষ্টির পরিমাণ দিনের পর দিন বেড়েই যাচ্ছে এবং আমাদের জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তাই না? যাই হোক, আমাদের তো পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, এটা তো আর থেমে থাকবে না। পূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি সম্পর্কে বলো? তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো তথ্য প্রযুক্তি শিল্প আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলে, বা আর কারো কি কোনো সমস্যা রয়েছে এখনো অবধি? কারো কোনো সমস্যা নেই, খুব ভালো। আমি তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। দেখি কে কতটা খুব ভালোভাবে পড়ে এসেছো বা জেনে এসেছো। ঠিক আছে? সবাইকে আমি যা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আমি তার জন্য স্যাটিসফাই যে তোমরা উত্তরগুলো খুব ভালোভাবে সুন্দর করে গুছিয়ে দিতে পেরেছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার তরফ থেকে। আশা করি ভবিষ্যতে যে ক্লাসগুলো বা প্রত্যেকটা ক্লাস তোমরা এরকমভাবে ভালোভাবে বুঝতে পারবে, বা এরকমভাবে বুঝে নিজেরা একটু আলোচনা করে নিজেদের অগ্রগতি বাড়াবে। ঠিক আছে? তথ্য প্রযুক্তি শিল্প পড়ার সাথে সাথে আমাদের ভারতের যে শিল্প, মানে পাঠ্যসূচি অনুযায়ী যেটুকু শিল্প আমাদের ছিল সেটুকু আমরা সমাপ্ত করতে পেরেছিলাম। ঠিক আছে? পাঠ্যসূচি অনুযায়ী আমাদের যা শিল্প আছে, কিন্তু এছাড়াও তো ভারতবর্ষে ক্ষুদ্র বৃহৎ অনেক শিল্প আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু পাঠ্যসূচিতে সব তো আর অন্তর্ভুক্ত করা যায় না। প্রধান প্রধান যে শিল্প সেগুলো সম্পর্কে তোমাদের মধ্যে একটা ধারণা দেওয়া হলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভারতবর্ষের শিল্পের পরে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে জানবো। সেটা জানার আগে আমি তোমাদেরকে কয়েকটা একটু কথা জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো, আমি তো অনেকবারই আলোচনা করেছি বা তোমরা শুনেও থাকবে যে ভারতবর্ষ এখন জনসংখ্যার দিক থেকে কততম স্থান অধিকার করে? প্রথম স্থান অধিকার করে, তাই তো? দ্বিতীয় কে আছে? চীন আছে। তাহলে চীনকে টপকে আমরা খুব সম্প্রতি প্রথম স্থান অধিকার করেছি। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা ধরো অতি জনসংখ্যা, যে বিপুল পরিমাণ জনসংখ্যা, এটা তোমাদের কি মনে হয় ভালো দিক না খারাপ দিক? ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে রয়েছে, একদম সঠিক। কারণ বিপুল পরিমাণ জনসংখ্যা যেমন হয়তো দেখা গেল বিভিন্ন জায়গাতে ট্রেনে বাসে বা বিভিন্ন ঘিঞ্জি পরিবেশ, প্রচুর পরিমাণ জনসংখ্যা, জনবসতি, বাসস্থান, এবং দিনের পর দিন গ্রাম বা গ্রামের যে সবুজায়ন সেগুলো ধ্বংস হয়ে সব মানুষের বাসস্থান গড়ে উঠছে। কিন্তু এর পাশাপাশি আরো একটা দিকও লক্ষ্য করা যায় এখানে, যেমন এই যে মানুষের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী শক্তির যেমন আমরা প্রয়োগ ঘটাতে পারছি, এছাড়াও সুলভে দক্ষ শ্রমিক পাচ্ছি। ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদকে আমরা এই যে জনসম্পদ রয়েছে, জনসম্পদ দিয়ে এই প্রাকৃতিক সম্পদকে আমরা কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারছি বা উত্তোলন করতে পারছি। ঠিক আছে? এমনও দেখা যায় যে কিছু কিছু দেশে তাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ এতটাই বেশি, কিন্তু তাদের জনসংখ্যা কম হওয়ার জন্য তারা কিন্তু সেই প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে আহরণ করতে পারছে না এবং ব্যবহার করতেও পারছে না। তাহলে সেই দিক থেকে কিন্তু ভারত একটু হলেও এগিয়ে রয়েছে। তো যাই হোক, এই যে ভারতের অতিরিক্ত জনসংখ্যা সব দিক থেকেই কিছু ক্ষেত্রে ভালো দিক নির্দেশ করে, কিছু ক্ষেত্রে খারাপ দিকও নির্দেশ করে। আমরা ধীরে ধীরে এই যে ভারতের জনসংখ্যা জানতে জানতে আমরা অনেক কিছু তথ্য এখানে জানবো।
ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়, দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়। সেই পঞ্চম অধ্যায়ে যে অর্থনৈতিক পরিবেশ রয়েছে তার মধ্যে ভারতের জনসংখ্যা এবং জনঘনত্ব। তার আগে জাস্ট আমি একটু বলি, এইটা দেখো ভারতের ম্যাপ, তোমরা সবাই দেখে বুঝতেই পারছো। এই ম্যাপটা দিয়ে বোঝানো হয়েছে কোন অংশে কেমন বা কত মানুষের বসবাস। এই যে এক একটা পিঙ্ক রঙের যে ডট দেখতে পাচ্ছ, এই একটা ডট সমান সমান কিন্তু 2 লাখ মানুষকে নির্দেশ করছে। ঠিক আছে, দেখো ভারতবর্ষের উত্তর প্রান্ত থেকে ঠিক পূর্ব প্রান্ত দিকে, উত্তর থেকে পূর্ব দিকে এই যে দেখো ডটের পরিমাণটা অনেকটা ঘন ঘন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। কারণ এইখানটাতে তোমরা খেয়াল করে দেখো, এইখানটাতে বলতো কোন নদীর গতিপথ লক্ষ্য করা যায়? গঙ্গা নদীর গতিপথ লক্ষ্য করা যায়, তাই না? এই যে গঙ্গা নদীর গতিপথের এইখানটাতে সমভূমি অংশ অনেকটাই বেশি। সেই জন্য এই অঞ্চলে কিন্তু জনসংখ্যার পরিমাণ বা জনসংখ্যার আধিক্য অনেকটাই বেশি। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে ভারতবর্ষ জনসংখ্যা কোথায় কতটা বেশি সেটা আমরা ধীরে ধীরে পরে আলোচনা করছি। এছাড়াও দেখো ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে বেশ জনসংখ্যা রয়েছে, উত্তর দিকে কাশ্মীরের অংশে দেখো বেশ খানিকটা ফাঁকা, তারপরে তোমার এই যে রাজস্থান মরুভূমি, এখানে বেশ অল্প জনসংখ্যা লক্ষ্য করা যায়। তো এরকম জনসংখ্যা ভারতবর্ষের সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখো এই যে ছবিগুলো আমি দেখিয়েছি, দেখো এটা একটা, এই ছবিতে ইন্ডিয়া গেট যদি এটা হয়, ইন্ডিয়া গেটের সামনে কত মানুষের সমাগম হয়েছে, এবং ভারতবর্ষের ম্যাপ জুড়ে দেখো প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে, এবং তার পার্শ্ববর্তী ছবিতেও শুধু মানুষের মাথাটুকু দেখা যাচ্ছে। আমরা মানুষের বুঝতে পারি বাসে গেলে, ট্রেনে গেলে, কোনো একটা অনুষ্ঠান হলে, মেলা হলে, পুজো হলে আমরা বুঝতে পারি যে কত মানুষের সমাগম হয়, তাই না? যেটা বললাম, আজকের আমাদের পাঠ্যসূচি ভারতের জনসংখ্যা এবং জনঘনত্ব। ঠিক আছে, শুরুতেই আমরা একটা কথা বলা হচ্ছে আদমশুমারি, যেটি আমরা ইংলিশে বলি সেটাকে সেন্সাস বলা হয়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে আমাদের দেশে কত মানুষ এখন বসবাস করছে, কোন মানুষ কোন ক্ষেত্রে যুক্ত রয়েছে, কত সংখ্যক নারী রয়েছে, কত সংখ্যক পুরুষ রয়েছে, এইটা জানতে গেলে একটা কি বলা হয়, আদমশুমারি করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়। ঠিক আছে, এর দ্বারাই আমরা বুঝতে পারি যে ভারতবর্ষের মোট জনসংখ্যা কত। তাহলে কি বলা হচ্ছে আদমশুমারি অর্থ কি? আদমশুমারি শব্দটির উৎপত্তি দুটি উর্দু শব্দ, কি কি? আদম, যার মানে হচ্ছে জন বা মানুষ, শুমারি অর্থাৎ গণনা, তাহলে মানুষের গণনা। ঠিক আছে, অর্থাৎ আদমশুমারির অর্থ হচ্ছে জনগণনা। কি সংজ্ঞা বলা হচ্ছে? একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সম্পর্কিত যখন তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেই কর্মসূচিকে বলা হচ্ছে আদমশুমারি বা সেন্সাস। ঠিক আছে, এই আদমশুমারি বা সেন্সাস বা জনসংখ্যার জনগণনা, এটা আমাদের ভারতবর্ষে করা হয় প্রতি 10 বছর অন্তর। আমাদের ভারতবর্ষের লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। ঠিক আছে, তো পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু 2021 সালে কিন্তু ভারতের জনগণনা মানে অন্যান্য বছরে যেমন ভাবে হয়েছে সেই হিসাবে কিন্তু জনগণনা করা হয়ে ওঠেনি। কেন, কেউ বলতে পারবে? 2021 সালে সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী একটা প্যান্ডেমিক এসেছিল, মহামারী, কোভিড-19, তাই তো?
এই কোভিডের জন্য মানুষ বাইরে বেরোতে পারেনি, এবং যেহেতু এটা মানুষের দ্বারা মানুষের জন্য রোগ বৃদ্ধি হচ্ছিল, সেই জন্য ভারত সরকার থেকে জনগণনাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আর কি বলছে, এই জনসংখ্যা সংক্রান্ত তথ্য সাধারণত কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, নির্ভরশীল জনসংখ্যা, সাক্ষরতার হার, বেকার বা কর্মে অনিযুক্ত জনসংখ্যা, জনঘনত্ব, প্রত্যাশিত আয়ুষ্কাল, শিশু মৃত্যুর হার, নারী পুরুষের অনুপাত, বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার শতকরা হার প্রভৃতিকে কিন্তু বোঝায়। ঠিক আছে? আমরা দেখছি পরবর্তীতে আরো এই জনসংখ্যা থেকে কি কি তথ্য আমরা পেয়েছি, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। এই সেন্সাস শব্দটি লাতিন শব্দ থেকে এসেছে। ঠিক আছে? আর ভারতবর্ষে জনগণনা শুরু হয়েছিল 1871 সালে, এবং লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। এটা হচ্ছে 15তম জনগণনা। ঠিক আছে? তো দেখো এই 2011 সালের জনগণনা অনুযায়ী জাস্ট একটা পরিসংখ্যান আমি তোমাদের সামনে তুলে ধরছি, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের জনসংখ্যা এবং আমাদের একটা রাজ্যের জনসংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক গুণ বেশি। এখানে যদি কেরালার জনসংখ্যার সাথে সৌদি আরবের জনসংখ্যা তুলনা করা যায়, দেখো কেরালা হচ্ছে 3.5 কোটি জনসংখ্যা, আর সৌদি আরবে 3.5 কোটি জনসংখ্যা। বুঝতে পারছো, একটা রাজ্য একটা দেশ। কর্ণাটকে 6.7 crore মানুষের বসবাস। ইউনাইটেড কিংডম, অর্থাৎ যেটা আমাদের ব্রিটিশ যুক্তরাজ্য বলে আমরা জানি, সেখানকার জনসংখ্যা 6.8 কোটি। উত্তরপ্রদেশের জনসংখ্যা 23 কোটির বেশি, শুধুমাত্র উত্তরপ্রদেশ। আর ব্রাজিল আর ইকুয়েডর, এই দুটি দেশের জনসংখ্যা 23 কোটি। তাহলে শুধু তোমরা একটু চিন্তা করে দেখো যে উত্তরপ্রদেশ একটা ভারতবর্ষের জনবহুল রাজ্য, সর্বাধিক, তার জনসংখ্যা 23 কোটি যদি হয়, এবং এর সংখ্যা দুটি দেশের সমান, ব্রাজিল, সমগ্র ব্রাজিল, যার আয়তনে কিন্তু অনেকটাই বড়, আর ইকুয়েডরের সমান জনসংখ্যা, তাহলে এখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের এক একটা রাজ্যের জনসংখ্যা বা শহরের জনসংখ্যা অন্যান্য যে কোনো দেশের জনসংখ্যাকে সহজেই টেক্কা দিতে পারে, তাই না? আচ্ছা, ভারতের জনসংখ্যা ভিত্তিক 2011 সালে জনগণনা করা হয়েছিল, সেখান থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেই তথ্যগুলো এইরকম। কি সেই তথ্যগুলো? বলা হচ্ছে ভারতবর্ষের মোট জনসংখ্যা, এটা সবসময় মাথায় রাখবে, আমরা যা কিছু তথ্য এখানে শেয়ার করছি সবকিছু কিন্তু 2011 সাল অনুযায়ী। মোট জনসংখ্যা 121 কোটি। ঠিক আছে? 121 কোটি 1,93,422 জন, যা পৃথিবীর 17.5%। এখানটায় দ্বিতীয়, 2011 সালে এখন দ্বিতীয়ই ছিল। এর মধ্যে উত্তরপ্রদেশেই রয়েছে প্রায় 19.96 কোটি, প্রায় 20 কোটির কাছাকাছি। দিল্লিতেই, শুধু দিল্লি শহরেই রয়েছে 1,68,00,000 কাছাকাছি, এবং সবচেয়ে বেশি। আর সিকিম হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে? আর তোমার লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে 64,000, যেটা দ্বীপপুঞ্জের মধ্যে সব থেকে কম। ঠিক আছে? পুরুষ জনসংখ্যা, পুরুষ জনসংখ্যা রয়েছে 62,37,00,000, যা 51% ভারত দেশের মধ্যে। উত্তরপ্রদেশে সর্বাধিক 10 কোটি পুরুষের বসবাস, আর সিকিমে সর্বনিম্ন পুরুষের বসবাস। নারী জনসংখ্যা 58 কোটি, অর্থাৎ প্রায় পুরুষের থেকে প্রায় 4 কোটি কম। 48% জনসংখ্যা, উত্তরপ্রদেশে সর্বাধিক, আবার সিকিমে সবচেয়ে কম। তাহলে জনসংখ্যা কিন্তু সিকিমে সবচেয়ে কম। ঠিক আছে? বার্ষিক বৃদ্ধির হার,
অর্থাৎ 1.764% প্রায়, যা প্রায় বার্ষিক মানে এক বছরে 1.82 কোটি অর্থাৎ প্রায় 2 কোটির কাছাকাছি। সেই হিসেবে এখন আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে। দেখো জনসংখ্যার এই যে ট্রেন্ডিং কিন্তু প্রায় একই রয়েছে, মানে 10 বছরে প্রায় 20 কোটি দাঁড়িয়ে আছে, জনসংখ্যা হয়েছে 142 কোটির কাছাকাছি। দশকীয় বৃদ্ধির হার অর্থাৎ এক দশকে, তাহলে যদি এক বছরে যদি 1.82 কোটি হয়, 10 বছরে হবে 18.2 কোটি। মেঘালয়ে সর্বাধিক, সবচেয়ে জনসংখ্যা এক দশকে বৃদ্ধি পেয়েছে 27 দশমিকের বেশি, আর নাগাল্যান্ডে একদম কমে ঋণাত্মক হয়ে গেছে। ঠিক আছে। প্রাপ্তবয়স্ক জনসংখ্যা 15 বছর ও তার বেশি 83 কোটি জনসংখ্যার বসবাস রয়েছে। অপ্রাপ্তবয়স্ক 0 থেকে 14 বছর পর্যন্ত 37 কোটি জনসংখ্যার বসবাস। নির্ভরশীল জনসংখ্যা, যেটা 0 থেকে 14 বছর আর 60 বছরের বেশি, অর্থাৎ যারা কর্ম করে না, অন্যের উপর নির্ভরশীল, তাদের সংখ্যা হচ্ছে প্রায় 48 কোটির কাছাকাছি, প্রায় 39% নির্ভরশীল জনসংখ্যা। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত অবধি? বলতো ভারতবর্ষের সর্বাধিক জনসংখ্যা কোন রাজ্যে দেখা যায়? উত্তরপ্রদেশ। আর সর্বনিম্ন সিকিমে। ভেরি গুড। আর কি কি রয়েছে? সাক্ষরতার হার। ভারতবর্ষে সাক্ষরতার হার প্রায় 74%। এর মধ্যে কেরালাতে সর্বাধিক 93.91, আর বিহারে সব থেকে কম 63.82। ঠিক আছে। কর্মে অনিযুক্ত সংখ্যা, অর্থাৎ কর্ম রয়েছে অনিযুক্ত সংখ্যা কত? 72.85 কোটি, প্রায় 60%। প্রত্যাশিত আয়ুষ্কাল, অর্থাৎ ভারতবর্ষের গড় আয়ুষ্কাল কত? 68 বছর, প্রায় 69 বছর আমরা ধরতে পারি। ঠিক আছে। এর মধ্যে পুরুষের 67 বছর। দেখো পুরুষদের জনসংখ্যা পুরুষদের আয়ুকাল একটু হলেও কম মহিলার থেকে, মহিলাদের আয়ুষ্কাল 72 বছর। শিশু মৃত্যুর হার, আচ্ছা শিশু মৃত্যুর হারটা নির্ণয় করা হয় 1000 জনের মধ্যে কত শিশু, মানে 1000টা শিশু জন্মালো, এই 1000টা শিশু এক বছরের মধ্যে কত শিশুর মৃত্যু হলো, বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, সেইটাকে শিশু মৃত্যুর হার হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা, প্রাথমিক ক্ষেত্রে জনসংখ্যা, অর্থাৎ যেটা প্রাইমারি সেক্টর বলি আমরা, এখানে জনসংখ্যা মানে রয়েছে 22 কোটির ওপরে। গৌণ ক্ষেত্রে 11 কোটি, প্রগৌণ ক্ষেত্রে 9 কোটির বেশি। জনঘনত্ব, ভারতবর্ষের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমিতে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। যদি আমরা জনঘনত্বের কথা উল্লেখ করি বা জিজ্ঞাসা করি, তাহলে সেখানে আমাদেরকে উল্লেখ করতে হবে 382 জন প্রতি বর্গ কিমিতে মানুষের জনঘনত্ব। ঠিক আছে। এর মধ্যে বিহার রাজ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব হচ্ছে, সেটা হচ্ছে 1102 জন, এবং অরুণাচল প্রদেশে সবচেয়ে কম 17 জন। ঠিক আছে। লিঙ্গ অনুপাত, লিঙ্গ অনুপাতটা কেমন? লিঙ্গ অনুপাতটা হচ্ছে প্রতি 1000 জন পুরুষ পিছু কতজন নারী লক্ষ্য করা যায়, এটাই হচ্ছে, বা মহিলা লক্ষ্য করা যায়। তো পুরুষ মহিলার অনুপাত হচ্ছে 1000 জন পুরুষ পিছু 940 জন মহিলা লক্ষ্য করা যায়। দেখবে ভারতবর্ষে মহিলা জনসংখ্যার বেশ কম। আমরা যখন মহিলার পুরুষ জনসংখ্যা দেখলাম তখনও দেখলাম কম। কেরলে সবচেয়ে বেশি, অর্থাৎ কেরলে 1000 জন পুরুষ পিছু 1084 জন এই পুরুষ আর মহিলার যে লিঙ্গ অনুপাত লক্ষ্য করা যায়। আর হরিয়ানায় সবচেয়ে কম 877 জন। বোঝা গেল?
দেখো এতক্ষণে আমরা যা কিছু আলোচনা করলাম সব কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী সার্বিক তথ্য বিশ্লেষণ করে, ঠিক আছে? এবং এখানে অসংখ্য শর্ট প্রশ্ন এই অংশ থেকে আসতে পারে যে কোন রাজ্যে তোমার সাক্ষরতার হার সর্বাধিক, গড় আয়ুষ্কাল কত, শিশু মৃত্যুর হার কত, জনঘনত্ব কত, লিঙ্গ অনুপাত কত। ভারতবর্ষ জনঘনত্ব কত? 382। কোন রাজ্য সবথেকে বেশি? বিহার রাজ্যে 1102 জন। আর সবচেয়ে কম অরুণাচল প্রদেশ 17 জন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লিঙ্গ অনুপাত কত বলো? 1000:940। মনে থাকবে এগুলো? এখান থেকে কারোর কি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? হয়নি। ভেরি গুড। এরপরে এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জনসংখ্যা বৃদ্ধি বা এই যে 1871 সাল থেকে জনসংখ্যা আমরা কি বলবো জনগণনা করা হচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো কোনো নির্দিষ্ট দেশে বা অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাসকারী জনসংখ্যার যে পরিবর্তন বা হ্রাস বৃদ্ধিকে জনসংখ্যা বৃদ্ধি বলা হয়, ঠিক আছে? 1901 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের 12টি আদমশুমারি করা হয়েছে। তো এখানে দেখা যায় 23 কোটি থেকে 84 কোটি জনসংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? ভারত জনসংখ্যা বৃদ্ধির ঘটনাটাকে 4টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। যে 4টি পর্যায়ের কথা বলা হলো, কি কি ভাগে ভাগ করা হয়েছে? প্রথমে হচ্ছে 1901 থেকে 1921 সাল পর্যন্ত। এই জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে দেখা গেল কি প্রথম 20 বছরে বৃদ্ধির হার ছিল অত্যন্ত মন্থর, মানে খুব ধীর গতিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট জনসংখ্যা মাত্র 1.29 কোটি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? আবার 1921 সালে জনসংখ্যা হ্রাস পেয়ে ঋণাত্মক হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে 1921 থেকে 1951। তো এই 3 দশকে জনসংখ্যা বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 27.90 কোটি থেকে 36.11 কোটি, ঠিক আছে? অর্থাৎ এই সময়ের মধ্যে 10.92 কোটি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে। এবার 1951 থেকে 81 সাল তৃতীয় পর্যায়ে, এই সময় স্বাধীনতা লাভের পরবর্তী 30 বছরে দশক পিছু প্রায় অনেকটা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে সর্বাধিক জনসংখ্যা এই সময় বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা এই সময় হয়ে দাঁড়িয়েছে 68.33 কোটি। অর্থাৎ এই সময় জন বিস্ফোরণ ঘটেছে, ঠিক আছে? 1981 থেকে 2011 অর্থাৎ লাস্ট যে গণনা হয়েছে, সেন্সাস হয়েছে, সেটা হচ্ছে এই সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 121 কোটির কাছাকাছি। বোঝা গেল তো? আচ্ছা, ভারতে জনসংখ্যায় যে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি? ভারতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একদিকে যেমন শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, শ্রমের যোগান বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, এগুলো কিন্তু পজিটিভ দিক। তাহলে এবং বিভিন্ন যে কোম্পানিগুলো তাদের যে প্রোডাক্ট তারা তৈরি করছে সেগুলো ব্যাপক হারে তৈরি করতে লাভবান হচ্ছে। অপরদিকে কি হচ্ছে? অপুষ্টি দেখা দিচ্ছে, যে পরিমাণ খাদ্য হচ্ছে সবার মধ্যে সেটা ভাগ করে দেওয়া যাচ্ছে না। দারিদ্রতা দেখা দিচ্ছে, বেকারত্ব হচ্ছে, দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এটা একটা অন্যতম কারণ। জন্ম মৃত্যুর হারে বাড়ছে, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং জীবনযাত্রার মান কমে যাচ্ছে, ঠিক আছে? তো যেগুলো বললাম সেগুলোকে আমি আরেকবার জাস্ট একটু পয়েন্ট অনুযায়ী বলবো, কারণ অনুযায়ী বলছি। জনসংখ্যা
বৃদ্ধির ফলে ভারতে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে। নিম্ন জীবনযাত্রার মান, অর্থাৎ জীবনযাত্রার মান কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যাচ্ছে। অনাহার ও অপুষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাসস্থান সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশ দূষণ লক্ষ্য করা যাচ্ছে। বেকারত্ব ও অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। পরিকাঠামোগত সমস্যা দেখা যাচ্ছে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য অবনতি এগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো জনসংখ্যা বৃদ্ধি আমি প্রথমেই তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা অনেকেই বলেছো, খুব ভালো উত্তর দিয়েছিলে, যে একদিকে যেমন পজিটিভ কিছু দিক আমরা এর থেকে পাই, আবার কিছু কিছু ক্ষেত্রে ঋণাত্মক কিছু দিক আমরা লক্ষ্য করতে পারি। সব মিলিয়ে জনসংখ্যার এই বৃদ্ধিটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপের দিকে যাচ্ছে, তাই তো? এরপরে রয়েছে আমাদের এই যে ভারতবর্ষে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার কারণ কি? এর অনেকগুলো কারণ আমরা লক্ষ্য করতে পারি, যেগুলো উল্লেখযোগ্য যে কারণগুলো, সেগুলো আমি তোমাদের সামনে একটু বলবো। সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে অল্প বয়সে বিবাহ। তো গ্রামাঞ্চলে যখন অল্প বয়সে বিবাহ দেওয়া হচ্ছে, খুব কম সময়ের মধ্যে সেই বিবাহিত ছেলে বা মেয়ে খুব অল্প সময়ের মধ্যে পিতামাতা হচ্ছে, যার ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের সামাজিক মূল্য ও মর্যাদার অভাব, এর জন্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মেয়েদের যে পরিমাণ শিক্ষিত হওয়া উচিত, তারা সেই পরিমাণ সামাজিক মূল্য পাচ্ছে না। 15 থেকে 40 বছর বয়স্ক যুব জনগোষ্ঠীর আধিক্য, পুত্র সন্তানের প্রতি প্রবল আকাঙ্ক্ষা। অনেক সময় আমরা দেখতে পাই যে একটা পুত্র সন্তানের জন্য অনেক সন্তান হচ্ছে, যে আগে 6টি কন্যা সন্তান রয়েছে, 7টি কন্যা সন্তান রয়েছে, তো একটি পুত্র সন্তানের জন্য তারা এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যৌথ পরিবার প্রথা লক্ষ্য করা যায়। সর্বজনীন নারী শিক্ষা প্রসারের অভাব, যেটা আমি বলছিলাম, নারীরা যদি বেশি মাত্রায় শিক্ষিত হয়, তখন তারা কিন্তু তাদের এই দিকগুলো তারা পর্যালোচনা করতে পারবে। তখন এই জনসংখ্যার যে ভালো দিক খারাপ দিক তারা তখন বিচার বিবেচনা করতে পারবে। আধুনিক স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার উন্নতি, এর জন্য মানুষের এখন মৃত্যুহার কমে গেছে, জন্মহার বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় ও মহামারী রোধ, প্রাকৃতিক বিপর্যয় যেমন আমরা রোধ করতে পারছি, মহামারীকেও রোধ করতে পারছি। কৃষি শিল্প এবং শহর নগরের দ্রুত বিকাশ, কৃষি থেকে শিল্প যেমন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আবার শহর থেকে নগরেরও দ্রুত বিকাশ হচ্ছে। এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিপুল শরণার্থীর আগমন ও বেআইনি অনুপ্রবেশ, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে আমাদের এই দেশে বিপুল সংখ্যক শরণার্থীর আগমন যেমন ঘটছে, আবার বেআইনিভাবে অনুপ্রবেশও ঘটতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন। কি ধারণযোগ্য উন্নয়ন? যার ইংলিশে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা এমন একটা উন্নয়ন যেটার মূল কথা হচ্ছে যে আমরা এখন বর্তমান প্রজন্মে বসবাস করছি, বর্তমান প্রজন্মের মানুষ আমরা। এখন যে প্রাকৃতিক সম্পদটুকু রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে হবে, কোনো রকম এর বিনষ্ট ছাড়াই। ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে যাতে উন্নয়নও হবে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমরা সেই সম্পদকে অটুট রাখতে পারি, এটাই হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন। ঠিক আছে, সেখানে কি বলা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় কোনো রকম বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে গৃহীত পরিকল্পনা রয়েছে, এটাকে বলা হয় ধারণযোগ্য উন্নয়ন। অর্থাৎ
যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়, তাই হলো ধারণযোগ্য উন্নয়ন। ঠিক আছে, তা আশা করি সবাই বুঝতে পেরেছো। একদমই। আমি যদি ঘরের ক্ষেত্রে বলি যে আমার আজকে যেটুকু খাদ্য রয়েছে, আমি যদি সবটুকু খাদ্য আজকের জন্য মেনুতে না করে আমি যদি কালকের মেনুতে রেখে দিই, তাহলে আমার আজকের দিনটাও চলে যাবে, কালকের দিনটাও চলে যাবে। এবং এটা যদি দীর্ঘমেয়াদী ভাবি, একটা পিতামাতা কি করে তার সন্তানের জন্য, যাতে সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকে, তার জন্য প্রচুর সম্পদ, প্রতিপত্তি, সম্পত্তি, অর্থ তারা জমিয়ে রেখে যায়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে, ভালোভাবে, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিবারের কর্তব্য, আর এটা হচ্ছে সামগ্রিকভাবে সমগ্র ভারতবাসী হিসাবে, আমাদের জনগণনা হিসাবে, মানুষ হিসাবে সেটা আমাদের কর্তব্য। এবং আমরা যেটুকু ব্যবহার করব যাতে অপচয় না হয়, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি কি রয়েছে এখানে? এই ধারণযোগ্য উন্নয়ন পদ্ধতির সাহায্যে বৈদেশিক ঋণের বোঝা থেকে ভবিষ্যৎ নাগরিকদের মুক্ত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা, মানসিক গুণাবলী বৃদ্ধি করতে হবে এবং পরিবেশের অবনতি ও সম্পদ হ্রাস রোধ করতে হবে। এটা হচ্ছে মূল কারণ। কি কি রয়েছে? সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে। আমাদের যে সঞ্চিত যে উপকরণ বা সম্পদ রয়েছে, সেই ব্যবহার আমাদেরকে হ্রাস করতে হবে। পুনর্ভব উপকরণের পরিমিত ব্যবহার করতে হবে। এছাড়াও যে পুনর্ভব যে উপকরণ রয়েছে, সেগুলোকে আমাদের যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে। আবর্জনা সৃষ্টি হ্রাস করতে হবে। এমন আমাদের করলে হবে না যে আমরা শুধুমাত্র এই বর্তমান প্রজন্ম আবর্জনা সৃষ্টি করে গেলাম, আর ভবিষ্যৎ প্রজন্ম সে আবর্জনা পরিষ্কার করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত জীবন ধারণের সুযোগ বৃদ্ধি করতে হবে। তাহলে মানুষের চাহিদা যাতে সঠিকভাবে বজায় থাকে, তার জন্য জীবন ধারণের সুযোগ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপর বলা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি কি কি। দেখবে আমাদের বিভিন্ন অঞ্চল ভেদে জনগণনা বা জনঘনত্ব বা জনবন্টন যাই বলি না কেন, বিভিন্ন অংশে আহ কোথাও কম, কোথাও বেশি। প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম, সেখানে বলো তো কোন কোন অংশে জনসংখ্যার বন্টন সবচেয়ে কম ছিল? উত্তর ভারতের কাশ্মীর অঞ্চলে। আর কোথায় কোথায় বলেছিলাম আমি? রাজস্থানের মরু অঞ্চলে। আর পূর্ব ভারতের যে পাহাড়ি অঞ্চল রয়েছে, নাগাল্যান্ডের এই পাশটায়। তাই তো? তাই কেন হচ্ছে বলো? পাহাড়ি অঞ্চলে যেহেতু সমস্ত রকম সুবিধা অসুবিধা, কৃষিকাজ সম্পূর্ণ সঠিকভাবে করা যায় না, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সেই জন্য সেখানে জনসংখ্যা কম হয়। এবং যেখানে সমতল অঞ্চল, কৃষিকার্য খুব ভালোভাবে করা যায়, অফিস কাছারি থেকে শুরু করে সবকিছুই আমরা সেখানে স্থাপন করতে পারি, সেখানে জনগণনা বেশি, জনসংখ্যা আমরা বেশি লক্ষ্য করতে পারি। তো ভারতবর্ষের এই যে জনসংখ্যার তারতম্য, এই জনসংখ্যার তারতম্য প্রাকৃতিকভাবে যেমন লক্ষ্য করা যায়, সেরকম সাংস্কৃতিকভাবে লক্ষ্য করা যায়। দেখা গেল কোনো একটা রেল স্টেশন, যেমন খড়গপুর, তাকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটা স্কুলকে কেন্দ্র করে, একটা অফিসকে কেন্দ্র করে সেখানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো কি কি কারণগুলো রয়েছে সেটা আমরা জানবো। প্রথমে ভূপ্রাকৃতিক অবস্থা। তো ভূপ্রাকৃতিক অবস্থার মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি মালভূমি অঞ্চল, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ মালভূমি এবং পাহাড়ি অঞ্চল, এবং যে জায়গাগুলো কৃষিকাজের অনুপযুক্ত, যে জায়গাগুলোতে মানুষের বসবাস প্রায় হয় না, দুর্গম অংশ, এই জায়গাগুলোতে কিন্তু জনসংখ্যা বেশ কম। আবার অন্যদিকে যেখানটাতে তোমার সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে, যেখানটাতে, সেখানে কিন্তু বাসস্থান অনেকটাই বেশি। ঠিক আছে? জলবায়ুর বৈচিত্র্য। স্বাভাবিকভাবেই আমরা যারা এখানে বসবাস করি বা যারা মনোরম জলবায়ু, মনোরম আবহাওয়া যারা
বসবাস করতে অভ্যস্ত, তারা কি মরুভূমির ওই দুর্গম পরিবেশে কি বসবাস করতে পারবে? বা ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা যেখানে আছে সেখানে কি বসবাস করতে পারবে? বলো, পারবে না, তাই তো? তাহলে মানুষ সবসময় একটু আরামদায়ক পরিবেশ খোঁজে, মনোরম পরিবেশ খোঁজে। তাহলে সেই জন্য কি হচ্ছে, যেখানে যেখানে তোমার এই যে মানে অনুকূল জলবায়ু লক্ষ্য করা যায় না, অর্থাৎ প্রতিকূল জলবায়ু লক্ষ্য করা যায়, সেইখানে কিন্তু জনসংখ্যা বেশ কম। ঠিক আছে। নদ নদী, নদ নদীর অবস্থানের জন্য আমাদের বিভিন্ন জায়গায় জনসংখ্যার ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়। ১ নম্বর হচ্ছে যোগাযোগ পরিবহন ব্যবস্থা সুবিধা থাকে নদীর কাছাকাছি। নদী তীরবর্তী অঞ্চলে পলি সমৃদ্ধ উর্বর মৃত্তিকা হওয়ায় কৃষিকাজে ব্যাপক সুবিধা লক্ষ্য করা যায়। আচ্ছা, জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, জলসেচ এবং জল নিকাশি ব্যবস্থাও লক্ষ্য করা যায়। এই জন্য কি হয়, উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী, এই অঞ্চলে কিন্তু লোক বসতি অনেকটাই বেশি। ঠিক আছে। মৃত্তিকা, মৃত্তিকা তো আমরা শুরুতেই বলছি, যেখানে মৃত্তিকা উর্বর মৃত্তিকা হবে, কৃষিকাজ ভালো হবে, ফসল ভালো হবে, সেখানে মানুষ বসতি স্থাপন করবে, তাই না? স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ কিভাবে কাজ করছে? বৃক্ষহীন মরুভূমি, দেখো আবার রাজস্থানের মরুভূমি অঞ্চল চলে এসেছে, অথবা গভীর অরণ্য, যেখানে ব্যাপক পরিমাণ গভীর অরণ্য লক্ষ্য করা যায়, বা হিমালয়, পশ্চিমঘাট পর্বতের পাদদেশ, আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের বনভূমি অঞ্চল, এগুলো কিন্তু বেশ অসুবিধাজনক এবং সেখানে বিপজ্জনকও বলা যেতে পারে। সেই জন্য সেখানে জনবসতির পরিমাণ অনেকটাই কম, অর্থাৎ জনবন্টনের তারতম্য সেখানে লক্ষ্য করা যায়। আর কি কারণ রয়েছে? খনিজ সম্পদ, যেখানে প্রতিকূল জলবায়ু, অনুর্বর মৃত্তিকা থাকা সত্ত্বেও যদি খনিজ সম্পদের প্রাচুর্য লক্ষ্য করা যায় কোনো মালভূমি অঞ্চলে, এবং সেখানটায় মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য সেখানে কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যেমন ভারতের কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ, ঝরিয়া, এখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার ছোটনাগপুরের মালভূমি অঞ্চল, ছত্তিশগড়ের মালভূমি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে যেহেতু খনিজ অংশ পাওয়া যায়, খনিজ উপকরণ পাওয়া যায়, সেই জন্য এখানেও জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যদি একটা স্থান থেকে আর একটা স্থানে যাতায়াত করি, তার জন্য যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। সড়ক পথ, রেলপথ, জলপথ, তো এই যে, এবং আকাশপথ, সবকিছু কোথায় লক্ষ্য করা যায়? সমভূমি অঞ্চলেই কিন্তু লক্ষ্য করা যায়। সেই জন্য সমভূমি অঞ্চলে জনসংখ্যা বেশি। শিল্পাঞ্চল, শিল্পকেন্দ্র হলে সেখানে মানুষের জীবন জীবিকা নির্বাহ, মানুষ সেখানে কাজকর্মের সুবিধার জন্য সেখানকার জনসংখ্যা কিন্তু বেশি হয়। কলকাতা শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, এগুলোতে লক্ষ্য করা যায়। এছাড়াও অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে কি কি রয়েছে? রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবের জন্য দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এই অঞ্চলগুলোতে এবং তার আশেপাশে অঞ্চলগুলোতে বিভিন্ন কারণের জন্য এখানে অনেক বেশি পরিমাণ মানুষের বসবাস লক্ষ্য করা যায়, এবং এগুলো প্রত্যেকটাই শহর থেকে ধীরে ধীরে মহানগরে রূপান্তরিত হয়েছে। তোমরা যারা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করো, তোমরা গ্রামের দিকে গিয়ে দেখেছো কলকাতা থেকে তার জনসংখ্যার কতটা পার্থক্য লক্ষ্য করা যায়। কলকাতা একটা প্রশাসনিক কেন্দ্র হিসাবে, সব দিক থেকে যোগাযোগের মাধ্যম হিসাবে, উন্নত স্কুল, উন্নত পরিকাঠামো, অফিস কাছারি, আদালত, সবকিছু কেন্দ্রের জন্য কিন্তু অনেক বেশি জনসংখ্যা এখানে লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য কারণ হিসাবে কি রয়েছে? ঐতিহাসিক স্থান, যেমন আগ্রা, লখনৌ, মুর্শিদাবাদ, তীর্থকেন্দ্র হিসাবে পুরী, বারাণসী, এগুলোতে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসাবে শান্তিনিকেতন, আলিগড়, পর্যটন কেন্দ্র হিসাবে দার্জিলিং, সিমলা, স্বাস্থ্য কেন্দ্র হিসাবে এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসাবে, এছাড়াও সীমান্ত অঞ্চল হিসাবে সেখানেও জনবন্টন
লক্ষ্য করা যায়। তাহলে এতক্ষণ যা বললাম, তোমাদের জনসংখ্যার বোঝার ক্ষেত্রে কারো কি আর কোথাও অসুবিধা আছে? নেই, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো? একদম সিম্পল জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ করে তোমার সেন্সাস অনুযায়ী, যে 2011 সালের সেন্সাস অনুযায়ী কিভাবে মানুষের কতটা লিঙ্গ অনুপাত, কোথায় সর্বাধিক কোথায় সর্বনিম্ন, এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন আছে, আমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে জিনিসগুলোকে পড়তে হবে, তাহলেই তোমরা কিন্তু এগুলোকে ভালোভাবে বুঝতে পারবে। এবং এখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও, আমি এখান থেকে পরের দিন তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আবার আমাদের পরবর্তী ক্লাসে নতুনভাবে এই জনসংখ্যা বন্টনেরই আমরা দ্বিতীয় অংশ আলোচনা করব, সেটা আমি তোমাদেরকে বলে রাখলাম। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবেই। তোমরা সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।